নিতা, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম রে। সবুরে মেওয়া ফলে স্যার, শুনেছেন তো? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। দাম কত? অন্যান্য বাড়ির মতো এবারেও খুব ভালো লাগলো স্যার। Same here. বাই বাই। হ্যালো। হ্যালো নবীন বাবু। হ্যাঁ বলছি, আপনি কে? হ্যালো নবীন বাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। আপনার নামে একটা পার্সেল এসেছে। আপনার স্টুডিওতে তো তালা লাগানো রয়েছে। ভাই আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি, আবার কালকে আসবো। কাল? হ্যাঁ, কালকে দুপুরের পরে আমি ওখানেই থাকবো। আপনারা চলে আসুন দুপুরবেলা, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আজ ক্যান্সেল, এবার যা হবে কালই হবে। একটা সিকিউরিটি গার্ড ইন অ্যাপার্টমেন্ট। দুজন যুবক এলো একটি কুরিয়ার ডেলিভারি করতে। এটা নিশ্চিত ছিল যে ওই দুজন যুবক বিশেষ কোনো উদ্দেশ্যে এসেছিল। ওই দুজন বিনা বাধায় বিল্ডিং এ প্রবেশ করে 65 বছরের নবীন বাত্রার স্টুডিওর দোরগোড়ায় পৌঁছে যায়, কিন্তু কেউ ওদের কোনো প্রশ্নও করে না, কারো কোনো সন্দেহ হয় না। তারপর ওই দুজন নবীন বাত্রাকে ফোন করে আর তার সাথে কথাও বলে আর জেনে নেয় যে পরের দিন উনি নিজের স্টুডিওয়ে কখন আসবেন।
গোমস, আমি স্টুডিও বেরোচ্ছি, কিছু ডিসকাস করবার আছে। হ্যাঁ স্যার, ওই 20th এর লোকেশন বুকিং কনফার্ম করতে হতো আপনার সাথে বসে। হ্যাঁ করে দাও, ততক্ষণে আমার স্ক্রিপ্টও রেডি হয়ে যাবে। পুরো শিফটের বুকিং করে দেবো স্যার? ভাই কাজটা তো দুপুর পর্যন্তই হবে। সেফটির জন্য বলছিলাম স্যার। ঠিক আছে করে দাও। কিন্তু হ্যাঁ, ওই নায়ারকে বলে দিও ডিসকাউন্টের জন্য, বুঝেছো? শিওর স্যার। ওকে গোমস, বাই বাই। ওকে স্যার, বাই, গুড ডে স্যার। হ্যালো, আরে কি ব্যাপার, কেমন আছেন আপনি? আরে নবীন বাবু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, নমস্কার। আচ্ছা পরে দেখা হবে আপনাদের সাথে। চলো। এক্ষুনি ভেতরে গেছে, 5 মিনিট হয়েছে। পৌঁছে গেছে, চল যাওয়া যাক, চল চল। হ্যাঁ বলুন। স্যার ওই কুরিয়ার। কি আছে এর মধ্যে? আমরা কি করে বলবো স্যার, সিল করা। আমাদের কাজ হলো শুধু ডেলিভারি করা। কিন্তু আমি তো মাঝগাঁওয়ের এরকম কোনো লোককে চিনিই না, আর আমি ওদের এরকম কোনো জিনিস অর্ডারও দিইনি। ঠিক আছে স্যার, স্যার একটা কাজ করছি, পার্টিকে ফোন করছি। হ্যালো সালমান আহমেদ বাবু, স্যার আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, আপনি যে বাত্রাবাবুর পার্সেলটা পাঠিয়েছিলেন, কিন্তু উনি যে বলছেন উনি আপনাকে চেনেনই না, আর না উনি কোনো জিনিসের অর্ডার করেছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা এটা চেক করব, আর হয়তো স্যার আরেকবার ডিস্টার্ব করব, ডোন্ট মাইন্ড স্যার। ঠিক আছে, কিন্তু আমি এটার ব্যাপারে কিছুই জানি না। ওকে, থ্যাংক ইউ স্যার। অবাক কাণ্ড, পার্সেল আসছে আমার নামে, অথচ আমি নিজেই জানি না। আজকাল এই কুরিয়ারের লোকগুলো যে কি করে। নবীন বাত্রার স্টুডিওতে এমন এক পার্সেল কুরিয়ার মারফত আসে যেটা না তো উনি অর্ডার করেছিলেন, না উনি প্রেরককে চিনতেন। কুরিয়ারের যে দুটি ছেলে এসেছিল তারাও চুপচাপ চলে গেল। ওদের দ্বারা সম্ভাব্য বিপদের আভাস কারো কাছেই পৌঁছয়নি। নবীন বাত্রার প্রাণ সংশয় ছিল, কিন্তু সেটা তিনি একেবারেই জানতেন না। আরে বেটা, ওই বুড়োর সাথে আরেকজন ছিল। কে? আরে তোর বাবা ছিল, আমি কি করে জানবো? তা আমি বা কি করে জানবো যে কে ওপরে আছে? আমি যতটা দেখেছি সেটা হলো ও একাই নামলো আর ওপরে উঠে গেল। এর আগে যখন আমি ওখানে গেছিলাম তখন দরজায় তালা ছিল। ল্যাপটপ ঠিক করছিল, সবুজ রঙের শার্ট পরেছিল। সবুজ, হ্যাঁ, আরে হ্যাঁ ভাই, সবুজ জামা পরে একটা ছেলে মোটরসাইকেলে এসেছিল নবীন আসার একটু পরেই। তো আমি কি করে জানবো যে ও নবীনের ওখানে যাবে? আরে এবার তো জানতে পেরেছিস যে ওকে। আচ্ছা শোন, আমরা দুজন এখান থেকে কেটে পড়ছি, আর তুই খেয়াল রাখবি ওই ছেলেটা যখনই এখান থেকে যাবে আমাদেরকে তক্ষুনি ফোন করবি, বুঝলি? ওকে ডান। মন চল। দিয়ে কাজটা কর এবার।
হয়ে গেছে স্যার। তাই নাকি, হয়ে গেছে? হ্যাঁ স্যার। খুব ভালো কথা। এরপরে গিয়ে আবার কোনো প্রবলেম হবে না তো? না স্যার, আমি সব ভাইরাস বের করে দিয়েছি আর অ্যান্টিভাইরাসও আপডেট করে দিয়েছি, তাই কোনো প্রবলেম হওয়া উচিত নয়। এই না, থ্যাংক ইউ স্যার। কম হয়নি তো? নো স্যার, ইটস ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ গোমস, লোকেশন বুক করা হয়ে গেছে? ফুল শিফটের তো? হ্যাঁ স্যার, লোকেশন কনফার্ম হয়ে গেছে আর স্যার ডিসকাউন্টও পাওয়া গেছে। ভেরি গুড। আর স্যার অফিসে যদি বিশেষ কাজ না থাকে তাহলে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো। আচ্ছা স্যার, আপনি কি এখনো স্টুডিওতেই আছেন? হ্যাঁ, আমার ওই ল্যাপটপটা ক্র্যাশ হয়ে গেছিল, তাই টেকনিশিয়ানকে ডেকে ওটা ঠিক করাছিলাম রে। আর একটু কাজ বাকি আছে, তাই ভাবলাম করেই যাই। ওকে, গুড ডে স্যার। গুড ডে টু ইউ টু। হ্যালো, হ্যাঁ ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। এইবার কাজটা করেই আসবো, চল। আরে, তোমরা আবার এসেছো? স্যার এই কুরিয়ারটা আপনার জন্যই, আমরা ভালো করে চেক করেছি, আপনি একবার খুলে দেখে নিন না। কিন্তু আমি তো কিছু অর্ডারই করিনি। স্যার অ্যাড্রেস তো এখানকার, একবার খুলে তো দেখুন। হেই, হেই, কি করছো? এই তোমরা কে? আরে কে আছো? বাঁচাও! আরে এরা কারা? বাঁচাও! আচ্ছা, তুমি কিছু শুনতে পেয়েছো? আরে হ্যাঁ, এই তো আমাদের নবীন বাবুর গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে। আরে চলো চলো দেখি গিয়ে। বন্ধ কর, চুপ কর বুড়ো। নবীন বাবু, কি হলো বলো? উনি চেঁচাচ্ছেন কি হচ্ছে কেন? কি? আরে, এ তো মরে গেল। আরে আমি কি করে জানবো? আমি তো শুধু মুখে রুমাল বেঁধেছিলাম। চল, ছাড়, দেখা যাবে। ব্যাক কর, ব্যাক কর। আর চেঁচানোর আওয়াজ পাচ্ছি না তো। কিন্তু চেঁচাচ্ছিলেন কেন? নবীন দাদা, মেরেছে রে এবার। নবীন দাদা, নবীন দাদা, শুনছো? নিশ্চয়ই কিছু গড়বড় হয়েছে। হ্যাঁ, না না, ওরা এখনো বাইরে আসেনি, এখনো কাজ চলছে। নবীন দাদা, দরজাটা খুলুন নবীন নবীন বাবু। দাদা দরজা খুলুন না। আমরা আপনার নবীন প্রতিবেশী, দাদা। খুলুন। আরে কে তোমরা? নবীন বাবু কোথায়? ভেতরে কি সব হচ্ছিল? আরে আরে এ কি হলো? আরে চল 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 চল। নবীন বাবু, দুটো ছেলে কুরিয়ার বয়ের বেশে নিজেদের কাজ সেরে যায় আর ওদের আরো একজন সঙ্গী নবীন বাত্রার বাড়ির উপর নজর রেখেছিল। 65 বছরের নবীন বাত্রার মৃতদেহ তার ফ্ল্যাটেই পড়েছিল। ঠিক পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধ দম্পতি এই হত্যাকাণ্ডের ফলে শকড হয়ে যান। ভেতরে চেক করো। স্যার,
খাবার খাচ্ছিলাম, আমার মিসেস জামা কাপড় গোছচ্ছিল, এইরকম সময় নবীনবাবু চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমরা দুজন উপরে এলাম, বেল বাজালাম, কিন্তু অনেকক্ষণ ধরে ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না। পরে দরজাটা খুলে গেল আর দুটো ছেলে বাইরে এলো। হ্যাঁ, আর আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেল। আমরা দুজন যখন ভেতরে এলাম তখন নবীন দাদার মৃত্যু হয়ে গেছে। আপনারা ওই দুটো ছেলেকে আগে কখনো দেখেছেন? না স্যার, তবে হ্যাঁ, ওরা দুজন টুপি পরেছিল। আর ওদের দুজনের হাতে ব্যাগও ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার অনেক কিছু খোলা পড়ে রয়েছে, খুব ওলটপালট করা হয়েছে। ফ্যামিলি থেকে কেউ আসলে তবেই জানা যাবে যে কি কি চুরি হয়েছে। আর কে এখানে থাকে? এমনিতেও নবীন দাদাও এখানে থাকতেন না, ওনার অফিস আর বাড়ি আন্ধেরির দিকে। হ্যাঁ, আর এখানে শুধু ওনার স্টুডিও ছিল, ফটোগ্রাফির স্টুডিও, প্রফেশনাল স্টুডিও। ওনার স্ত্রী দিল্লিতে থাকে, ওনার এক মেয়ে আছে, নাম হলো সুনিতা, ও বাইরে থাকে। আর নবীন দাদা একাই থাকতো আন্ধেরিতে। ওনার একটা ছেলেও আছে, ও ইংল্যান্ডে থাকে, ওর নাম অনিল। ওনার ফ্যামিলির কারোর নাম্বার আছে আপনাদের কাছে? না না, কারোর নম্বর নেই। হ্যাঁ, গোমসের নম্বর আছে। গোমস? হ্যাঁ, নবীনবাবুর সব কাজ উনি দেখাশোনা করেন। ও মাই গড, এটা কখন হলো? কি? এ তুমি কি বলছো? এটা কবে হলো? নো নো মামা, আমি আমি এক্ষুনি মুম্বাই রওনা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এটা কে করলো? আমি এক্ষুনি আসছি। মৃত্যুটা শ্বাসরোধ করেই হয়েছে। গলা টিপে শ্বাসরোধ করা হয়েছে? না, মুখের ওপর যে রুমালটা ছিল সেটার ওপর প্রেশারটা বেশি ছিল, আর তাতেই সাফোকেশন হয়ে যায়। আর হ্যাঁ, ভিকটিম কোনো রকম প্রোটেস্টও করেনি। কিন্তু ইনি তো সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, আর এনার প্রতিবেশীরাও সেটা শুনেছিলেন। কাজের মেয়েটি ওখানে কখনো সকালে যেত, কখনো বা দুপুরে, কোনো ফিক্স টাইম ছিল না। যখন নবীনবাবু থাকতেন তখনই ও যেত। এই কাজের মহিলাকে? স্যার, ওর নাম গোমতী। কোনো দুধওয়ালা, নিউজ পেপার বা সবজিওয়ালা? স্যার, ওরা তো সকালে আসে। এখানে কোনো সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছি না। তার প্রয়োজন কখনো মনে করিনি আমরা। আমরা সবাই এখানে ফ্যামিলির মতো থাকি। স্যার, ওনার স্ত্রী ইভিনিংয়ের ফ্লাইটে এসে পৌঁছাচ্ছেন। ওনার মেয়ে সুনিতা হাজবেন্ডের সাথে সিঙ্গাপুর গিয়েছিল, ওদের ট্রিপ কাট শর্ট করে ফিরে আসছে, কালকে পৌঁছে যাবে। আর ওনার ছেলে অনিল লন্ডন থেকে, সেও কালকে এসে পৌঁছাবে। আচ্ছা, মিস্টার নবীন আন্ধেরির অফিস থেকে কখন বেরিয়েছিলেন? এই ধরুন 11:30টার সময়। নর্মালি রোজ এই সময় উনি বেরোন। আর আর স্যার, 1:15টার সময় আমি ওনাকে ফোন করেছিলাম। কেন? এটা বলার জন্য যে শুটিংয়ের লোকেশন কনফার্ম হয়ে গেছে। 20 তারিখ থেকে শুটিং ছিল স্যার। সালমান আহমেদ কে? সালমান আহমেদ জানি না স্যার, আর স্যারের মুখ থেকেও আমি এই নাম শুনিনি। সাহেব, আজ তো আমি স্টুডিওয় কাজই করিনি। 12টার সময় গিয়েছিলাম, কিন্তু তখন তালা দেওয়া ছিল। আর এমনিতে উনি আর সকালে কবে থাকেন? আমি তো বিকালবেলাই যাই। তুই কোথায় থাকিস? আমি তো ওই বরিভালি স্টেশনের কাছে থাকি। সিদ্ধার্থনগর আছে না, ওখানেই আমার বাড়ি। নিজের বাড়ি? হ্যাঁ সাহেব। একটা কাজ কর, পুরো ঠিকানা, ভোটার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার সবকিছু এখানে লিখে যাবি। আগে সাহেব, সব লিখে দিচ্ছি। আমার মোবাইল নম্বর আছে, তাও লিখে দিচ্ছি। আর যে যে বাড়িতে কাজ করিস তাদেরও মোবাইল নাম্বার। আগে সাহেব। স্যার, আমি রোজ সকাল সকাল ওই বিল্ডিংয়ে দুধ দিতে যাই স্যার। দুধ বাইরে রেখে আসি, ভেতরে কখনো যাই না স্যার। আর স্যার, সারাদিনে ভেতরে কি হচ্ছে না হচ্ছে কি করে জানবো স্যার? স্যার, আমি তো ওখানে রোজ সকালে দরজায় পেপার দিয়ে আসি। আর প্রত্যেক মাসের 10 তারিখ আমি ওখানে পেমেন্ট নিতে যেতাম। বাকি আর আমি কিছু জানি না স্যার। মিস্টার নবীনের কাজের লোক গোমতী,
দুধওয়ালা, পেপারওয়ালা, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করো। ওনার কাছে টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার সব ছিল। সার্ভিস প্রোভাইডারদের ফোন করো, সব ডিটেল চাই আমার। ইয়েস স্যার। খোলা মাঠ ছিল, যে কেউ খেলতে পারে, সিকিউরিটি বলে কিচ্ছু নেই, যে কেউ প্ল্যান করতে পারে। স্যার এই পার্সেলে লেখা মোবাইল নাম্বারটা কল করেছিলাম, এই নাম্বারটা এক্সিস্টই করে না, এটা ফেক। এই পার্সেলের উপরে মাসগাঁওয়ের অ্যাড্রেস রয়েছে, একটু খোঁজ নাও, এটা আদৌ রিয়াল নাকি ফেক। ওকে স্যার। স্যার ওই সালমান আহমেদের অ্যাড্রেসটাও ফলস। বাকি কাজের লোক, দুধওয়ালা, পেপারওয়ালা, সার্ভিসের লোক সবার রেকর্ডই ক্লিন। তাও একটা করে কনস্টেবল লাগিয়েছি এদের পিছনে। ওকে মিস্টার গোমস। হ্যাঁ স্যার। একটা কথা আমার মাথায় ঘুরছে। কি কি স্যার? মিস্টার নবীন বাত্রার ফ্ল্যাটে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার ফুটেজগুলো কোথায়? আমরা ওনার ল্যাপটপ চেক করেছি, সেখানে পাওয়া যায়নি। সিসিটিভি? অ্যাকচুয়ালি আমাদের স্যার কিছু রেকর্ডিং করতেন না। সেটা কেন? আসলে স্যার ওনার নতুন নতুন টেকনোলজি ভালো লাগতো, দ্যাটস ইট। তাও সিসিটিভি কোথাও তো কানেক্টেড আছে, যদি কিছু দেখার হয়। সেটা তো ওনার ল্যাপটপেই থাকা উচিত। আমরা ওনার ল্যাপটপ চেক করেছি, এমন কোনো সফটওয়্যার পাওয়া যায়নি যেটা সিসিটিভির সঙ্গে যুক্ত। সফটওয়্যার? হ্যাঁ স্যার, ওনার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। অ্যাকচুয়ালি স্যারের ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, আর কাল ইঞ্জিনিয়ার ওখানেই ছিল, ল্যাপটপটা ঠিক করছিল। আমি যখন দুপুরবেলা স্যারকে ফোন করলাম তখন সে কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল। আর স্যার নবীন স্যারের সাথে শেষ ফোন কল ওটাই ছিল। হ্যাঁ বোমস, লোকেশন বুক করা হয়ে গেছে? ফুল শিফটের তো? হ্যাঁ স্যার, লোকেশন কনফার্ম হয়ে গেছে, আর স্যার ডিসকাউন্টও পাওয়া গেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম্বারটা আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি প্রায় 1:45 নাগাদ ওখানে গিয়েছিলাম, আর প্রায় 1:30 নাগাদ ওখানে কাজ শেষ করে বেরিয়েছিলাম। তার মানে তুমি ওখান থেকে বেরোনোর পর দুজন কুরিয়ারের লোক ওখানে আসে, আর তারা মিস্টার নবীন বাত্রাকে খুন করে। কুরিয়ারের লোক? স্যার ওরা তো আমি থাকতেই একবার এসেছিল। শিওর? হ্যাঁ স্যার, আমি ওই ল্যাপটপে কাজ করছিলাম, তখনই ওরা একবার এসেছিল। কটার সময়? স্যার আমি যাবার প্রায় 10 মিনিট পর, সো মেবি 1টা নাগাদ। ওদের মুখটা দেখেছো তুমি? ঠিক করে দেখিনি। অ্যাকচুয়ালি স্যার আমি ভালো করে দেখতে পাইনি, তার উপর ওরা আবার ক্যাপ পরেছিল। ক্যাপের ওপরে কিছু লেখা ছিল, কোনো ডিজাইন বা কোনো কিছু? স্যার অত ভালো করে তো দেখিনি, আমি প্রায় অনেকটা দূরে ছিলাম। আর আর কি? আর স্যার ওই কুরিয়ারটা অ্যাড্রেস ভুল করে এসেছিল, এরকমই কিছু কথাবার্তা চলছিল। কিন্তু আমি তো মাঝগাঁওয়ের এরকম কোনো লোককে চিনিই না, আর আমি ওদের এরকম কোনো জিনিস অর্ডারও দিইনি। যখন তুমি ওখান থেকে বেরোলে তখন বিল্ডিং এর বাইরে বেরিয়ে তুমি কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখেছো, বা কোনো মানুষ যাকে থেকে তোমার অন্যরকম লাগছিল? হ্যাঁ স্যার, আমি ওপর থেকে যখন নিচে নেমে এসে বাইকের কাছে এলাম তখন রোডের বিপরীত দিকে একটা ছেলে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমাকেই দেখছে। থ্যাংক ইউ গৌরব, যদি দরকার পড়ে আবার তোমায় ডেকে পাঠাবো, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার এই পার্সেলের ওপরে স্ট্যাম্প থেকে বিশেষ কিছু জানা যায়নি, তবুও আমি অনেক কুরিয়ার কোম্পানিকে জিজ্ঞেস করেছি, অনেক লোককেও জিজ্ঞেস করেছি, কিন্তু তবুও কোনো ট্রেল পাইনি। এই পার্সেলের প্যাকিংটা দেখো, এটা কোনো প্রফেশনাল কোম্পানির হতেই পারে না। স্যার মিস্টার নবীনের কন্ট্যাক্ট লিস্টে 300-র উপর নাম্বার আছে, যার মধ্যে বেশিরভাগই মডেলসের আর বাকিরা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। এই দুটো কুরিয়ারের ছেলে যথেষ্ট প্ল্যান করে এখানে এসেছিল। আর মিস্টার নবীন এই ফ্ল্যাটটা স্টুডিও হিসেবেই ব্যবহার করতো। এ কথাটা শুধু তারই জানার কথা যে তাকে জানে। কিন্তু তার উপর জিরো সিকিউরিটি, নো রিস্ক। আশপাশে যারা রয়েছে তারা সব বয়স্ক। এই পরিস্থিতিতে যে কেউ এসে লুটপাট করা বা খুন করা খুবই সহজ।
এমনিতে মিস্টার নবীনের 6টা ফ্ল্যাট আছে সারা মুম্বাইতে। একটা বোরিভালিতে যেখানে মার্ডার হয়েছিল, 2টো কান্দিভালিতে, আন্দ্রিতে একটা ফ্ল্যাট আর একটা অফিস, একটা সান্তাক্রুজে। কোটি টাকার সম্পত্তি। ফিল্ম বানানোর শখ ছিল, কিছু শর্ট ফিল্ম বানিয়েছিল, একটা বড় ফিল্ম প্ল্যান করেছিল। ফটোগ্রাফি বিজনেস থাকায় মডেলসদের পোর্টফোলিও বানাতো। এই মার্ডার প্রপার্টি রিলেটেড হতে পারে, নয়তো ফ্যামিলির কারোর কাজ। কদম, আমরা কালকে ওই জায়গায় আবার যাব। মনে হচ্ছে আমরা কিছু মিস করছি, অথবা আমরা ওখানে কিছু দেখিনি, কিংবা দেখেও গুরুত্ব দিইনি। কবিতা, এই তুই মিস্টার নবীনকে চিনিস তাই না? কোন নবীন বাত্রা? নবীন বাত্রা ফটোগ্রাফার। আরে তুই তো বলেছিলিস তুই ওর থেকে পোর্টফোলিও করেছিস, আর ও তোকে কাজও দিয়েছিল আর টাকাও। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে জানি না। হবে কেউ একজন। হ্যাঁ হ্যাঁ স্যার, কথা হতো। ওই আসা যাওয়ার সময় আমাদের কথা হতো। উনি কাজে খুব ভালো ছিলেন, ফটোগ্রাফির কাজ করতেন। মেয়েরা আসতো ওনার কাছে? রোজ যে আসতো তেমন নয়, হ্যাঁ কখনো কখনো আসতো। সুন্দর দেখতে মেয়েরা। দেখুন, আপনি ঘাবড়াবেন না, সত্যি সত্যি বলুন, মিস্টার নবীন বাত্রার কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক ছিল? না না স্যার, আমার এসব ব্যাপারে ঠিক জানা নেই। ওনার প্রায় ৬০-৬৫ বছর বয়স। হ্যাঁ, ওনার কাছে মেয়েরা আসতো, তবে কাজের জন্য। আর এই বয়সে ওইসব ব্যাপার, না না স্যার, আমার মনে হয় না। অ্যাফেয়ার? হোয়াট ননসেন্স ইন্সপেক্টর। আমাদের দাম্পত্য খুব ভালো চলছিল। তবু আপনারা একে অপরের থেকে আলাদা থাকতেন। উনি মুম্বাইতে থাকতেন, আপনি দিল্লিতে থাকতেন, এত বছর ধরে। দূরে থাকলে ভালোবাসা আর ভরসা কমে যায় না। নবীন ফিল্ম বানাতে চেয়েছিল, ফটোগ্রাফি করতে চেয়েছিল, আর এসবের জন্য মুম্বাই সবচেয়ে ভালো জায়গা। আর সেই জন্য 2004-এ মুম্বাই শিফট হয়। 2004 মানে প্রায় 8 বছর। এই 8 বছরে 6টা প্রপার্টি উনি কিনেছেন। কি করে? দিল্লিতে আমাদের 2টো বাংলো ছিল, তার মধ্যে একটা বেচে মুম্বাইতে ফ্ল্যাট নেওয়া হয়। এতগুলো বছরে আপনি একবারও মুম্বাই এসে থাকেননি? অল্প দিনের জন্য? দায়িত্ব ছিল। কিসের দায়িত্ব? একজন বুড়ো মানুষের দেখাশোনা করার জন্য আমায় ওখানে থাকতে হয়েছিল। বয়স্ক মানুষ মানে মিস্টার নবীন বাত্রার বাবা নাকি আপনার বাবা?
কারোরই নয়। উনি নবীনের মায়ের ভালো বন্ধু ছিলেন। উনি আমাকে মেয়ের মতোই ভাবেন, তাই ওনার দেখাশোনা করার জন্য আমায় ওখানে থাকতে হয়। ইন্সপেক্টর, যদি আপনি আমার আর নবীনের মধ্যে কোনো মন কষাকষি অথবা শত্রুতা খোঁজেন, তো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আমি শুধু কারণটা খোঁজার চেষ্টা করছি ম্যাম, যে আপনার স্বামীকে কেন খুন করা হলো। উনি জানতো যে উনি স্টুডিওয় একা থাকেন, তাই তারা প্ল্যান করে ভেবে চিনতে ওনাকে খুন করেছে। উনি বাড়িতে অফিসে 2 জায়গাতেই একা থাকতেন, তবুও স্টুডিওতেই ওনাকে খুন করা হলো কেন? হ্যালো, না মিস্টার নবীন কারণ নামে কোনো উইল করে যাননি। আগে না। আমরা সিঙ্গাপুরে কাজে গিয়েছিলাম। কি কাজে? আমরা দুজন আর্কিটেক্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট করি আমরা। আপনি? আমি লন্ডনে থাকি, ব্যবসা করি। আপনি জানেন যে আপনার বাবার মুম্বাইতে 6টা প্রপার্টি ছিল, আই মিন আছে? ইন্সপেক্টর, একটা জিনিস পরিষ্কার করে বলি, ভাববেনও না, কিচ্ছু পাবেন না। আমি আর সুনিতা যথেষ্ট সচ্ছল। বাবার প্রপার্টি হাতানোর ব্যাপার স্যাপার নো। বাবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, তাই আমাদের দিকে ভুলেও আঙুল তুলবেন না। ফ্যামিলি ডিসপিউটের ব্যাপারে আমি তো কথাই বলিনি। আমি শুধু আপনাকে বলেছি যে আপনার বাবার মুম্বাইতে 6টা প্রপার্টি আছে, দ্যাটস ইট। কিন্তু আপনি তারই হিন্ট দিচ্ছেন। আমি শুধু মার্ডারের মোটিভটা খোঁজার চেষ্টা করছি, অ্যান্ড হেল্প মি প্লিজ। ইন্সপেক্টর, আমরা আপনাকে একটাই হেল্প করতে পারি, যে পারিবারিক ঝগড়ার ব্যাপারে একদম ভাববেন না। ভুল রাস্তায় হাঁটবেন আপনি। তাহলে আসল রাস্তা কোনটা আপনিই বলুন। কোথায় সেটা? কোনটা সেটা? অনিলবাবু, সমীরবাবু, সুনিতা দেবী, আসল রাস্তা কোনটা? একদমই নিখুঁত আর প্ল্যান মাফিক করা মার্ডার, কিন্তু এই অপরাধের কারণটা বোঝা যাচ্ছিল না। এই প্ল্যানিংটা কার ছিল, আর এটা বাস্তবায়িতই বা কে করেছিল? স্যার, যেমন আমি বলেছিলাম, কন্ট্যাক্ট লিস্টে 300-র উপর নাম্বার আছে। কোনো ব্যাপার না, সবার সাথে কথা বলো, পরপর সবাইকে ফোন করো, প্রত্যেককে। স্যার, নো ওয়ে স্যার, নবীন স্যারের মতো একজন সিনিয়র মানুষ, নো ওয়ে। বাস ফ্রেন্ডলি রিলেশন ছিল। উনি ফটো তুলতে ভালোবাসতেন, আর ওনার কাজ ভালো লাগতো, পোজ দিতে ভালো লাগতো, দ্যাটস অল। মিস্টার বাত্রার ফটোগ্রাফির খুব ক্রেজ ছিল স্যার, আর সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেতেন মডেলদের পোর্টফোলিও বানাতে। এর জন্য উনি মডেলদের থেকে পয়সা নিতেন না, ইনফ্যাক্ট পোজ দেওয়ার জন্য মডেলদের পয়সা দিতেন উনি। মিস্টার বাত্রা শুধু পোজিংয়ের জন্য পয়সা দিতেন এটা আমার বিশ্বাস হয় না, আরও কিছু ব্যাপার আছে। আছে তো? হ্যাঁ স্যার, 16ই সেপ্টেম্বর ওনার সঙ্গে আমার ফটো সেশন হয়েছিল। 2-1বার এর আগেও ফটো সেশন করিয়েছিলাম। আপনি পোজ দিতেন না, তার জন্য উনি আপনাকে টাকা দিতেন? হ্যাঁ স্যার, উনি আমাকে পেমেন্ট দিতেন পোজের জন্য। ফটো সেশনের পরেই পেমেন্ট দিতেন? হ্যাঁ। কেন? ওনার একটা ফান্ডা ছিল স্যার। উনি সমস্ত ফটো সেশনের পরই মডেলদের পেমেন্ট দিতেন। উনি আমাদের জন্য ফাদার ফিগার ছিলেন। আমরা কখনো না করিনি। টাকা পেলে কে না করবে স্যার? নবীন স্যার একজন অর্থবান মানুষ ছিলেন। ওনার এত ক্ষমতা ছিল যে মডেলদের পে করতে পারেন। সত্যি বলতে কি, উনি একজন প্রকৃত শিল্পী ছিলেন। কখনো উনি কমার্শিয়াল দিকটা ভাবতেনই না। উনি রিয়েল ক্রিয়েটিভ ছিলেন স্যার।
চাই যে তুমি এটা পড়ে দেখো। এটা আমি লিখেছি। এই ফালতু কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে তুমি এক্সট্রা হতে পারো, কিন্তু এই স্ক্রিপ্টে না। কবিতা, তুমি সত্যি একজন অত্যন্ত প্রতিভাময়ী আর্টিস্ট। এই বাক্সটা আমরা নবীন বাত্রা স্টুডিওর কাবার্ডের মধ্যে পেয়েছি। কন্ডমস, সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য ট্যাবলেট। কোন কাজে আসে এগুলো মিস্টার গোমস? ফটোগ্রাফির শখ ওনার, এটা মানছে। ফিল্ম বানানোর ইচ্ছে ছিল, এটাও মানছে। ক্রিয়েটিভ ছিলেন, প্যাশনেট ছিলেন, সব মানছে। কিন্তু এই কৌটো, এর জিনিসগুলো তো অন্য কোনো ক্রিয়েটিভিটির দিকে ইঙ্গিত করছে। আর এটা তো এখন গল্পের শুধু শুরুটা। বাকি গল্পটা আপনিই আমাদের বলবেন মিস্টার গোমস। ব্যাপারটা কি? কবিতা শর্মা, হ্যাঁ, নবীন বাত্রা, কি জানেন তার ব্যাপারে? ব্যাস এটাই যে উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। ভালো কেন ছিলেন? আপনার পোজ দেওয়ার জন্য পেমেন্ট দিতেন এই জন্য? তা নয় স্যার, উনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন। ওনার স্বভাব খুব ভালো ছিল। আপনার ওনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল? না স্যার, ইট ওয়াজ স্ট্রিক্টলি প্রফেশনাল, আর কিছু নয়। পারসিশন পোজ দেওয়ার জন্য কত পেমেন্ট করতো আপনাকে? আই এম সরি স্যার, আমি এই সম্বন্ধে কিছু জানি না, এই জন্য কোনো কমেন্ট করতে পারবো না স্যার। বাট স্যার, আমার তো মনে হয় না আমাদের স্যার এরকম কোনো অ্যাক্টিভিটি করতে পারে। খুবই রিফাইন্ড মানুষ ছিলেন স্যার, আর ট্রু জেন্টলম্যান উইথ আ হার্ট অফ গোল্ড স্যার। আমি কখন বললাম যে উনি খারাপ লোক ছিলেন? এই সমস্ত জিনিস পাওয়া গেছে ওনার স্টুডিওতে, আর ওই স্টুডিওর প্রত্যেকটা জিনিস একটা গল্পের দিকে ইঙ্গিত করছে। আর আমি সেই কাহিনীটা শুনতে চাই মিস্টার গোমস। আমি কোনো গল্প জানি না স্যার। আমাদের স্যার একজন ক্রিয়েটিভ মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা স্ট্যান্ডার্ড ছিল, একটা স্ট্যাটাস ছিল। এসব ফালতু জিনিস, এটা ননসেন্স স্যার। এটা ননসেন্স নয়, সত্যি মিস্টার গোমস। আর এই ননসেন্সের পিছনে আরো কিছু ননসেন্স আছে। সিসিটিভি ক্যামেরা বিনা রেকর্ডিং এ আমি কখনো দেখিনি। কি দেখতেন উনি এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে? ওই সিসিটিভি ক্যামেরা আর এই কৌটোর মধ্যে সম্পর্ক আছে মিস্টার গোমস, কিন্তু কি সেই সম্পর্ক? আর সেটা যেমনই হোক, সেটা আপনি আমাদের বলবেন। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, এই জন্য আপনার কোনো কথার জবাব দিতে পারবো না। স্যার, কন্ট্যাক্ট লিস্টের সমস্ত মডেলের সঙ্গেই প্রায় কথা বলেছি। সবাই একই কথা বলছি যে নবীন বাত্রা খুব ভালো লোক ছিলেন, ওদের পোজ দেওয়ার জন্য পয়সা দিতেন। তার মানে মিস্টার নবীন বাত্রা নিজের স্টুডিওতে প্রচুর ক্যাশ রাখতেন? স্যার, মানে আপনার মতে মার্ডার শুধু পয়সার জন্য হয়েছে? কদম, যখন সারা সমাজ একটা মানুষের এত সুনাম করে, তখন কিছু শত্রুও তৈরি হয়ে যায়। মানে মার্ডার শুধু পয়সার জন্য হয়নি? না, যদি এই মার্ডার শুধুমাত্র টাকার জন্যই হয়, তাহলে অনেক টাকার জন্য হওয়া উচিত। সকলেই নবীন বাত্রা সম্পর্কে এটাই বলছিল যে উনি একজন ভদ্রলোক ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন। নবীন বাত্রার এই কেসে কি সিম্পল একটা চুরির কেস অ্যাক্সিডেন্টালি মার্ডার কেস হয়ে গিয়েছিল? খুনের পর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু পুলিশের হাতে একটাও লিড ছিল না এই খুনের মোটিভেশন নিয়ে। সেই কারণে খুনিদের কাছে পৌঁছানোটা খুব সহজ ছিল না। ওই দিনকে নবীন স্যার অফিস থেকে ক্যামেরা নিয়ে এসেছিল।
সেই ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে না? স্যারের কাছে সবসময় 40-50,000 ক্যাশ থাকতো, সেটাও নেই। আর কিছু? আর কিছু তো আমি 100% বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি ওনার অফিস ম্যানেজ করতাম, আর এই স্টুডিওতে আমি অনেক কম বাড়ি এসেছি। এই স্টুডিও আমাদের নবীন স্যারের, ওনার পার্সোনাল স্পেস ছিল। এখানে উনি কখন কোথায় কী রাখতেন সেটা আমি জানি না স্যার। আই এম রিয়েলি সরি, আই ক্যান নট হেল্প ইউ স্যার। স্যার, আমি নবীন বাত্রার ওয়াইফ আশা বাত্রা, তার মেয়ে সুনিতা মহাজন, জামাই সমীর মহাজন, ছেলে অনিল বাত্রা, সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। কারোর বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি। মার্ডারে এদের কারো ইনভলভ হওয়াটা রুল আউট করে দেওয়া যায়। নবীনের লাস্ট কথা গোমসের সঙ্গে হয়েছিল, যেমন গোমস বলেছে, সবই ঠিক আছে। তাহলে তো এটা ছোটখাটো চুরির ব্যাপার, যাতে বাই চান্স মার্ডারটা হয়ে গেছে। হতে পারে স্যার, কিন্তু এটা তো শিওর যে ছেলেগুলো স্টুডিও সম্পর্কে জানতো। তারা এটাও জানতো যে ওখানে ইকুইপমেন্ট আর ক্যাশ আছে, আর সেই সঙ্গে এটাও যে বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি নেই আর আশেপাশে সবাই সিনিয়র সিটিজেন। যদি এটা অন্য কোনো কেস হয় যেখানে বুঝে শুনে অ্যাক্সিডেন্টাল মার্ডার কেস তৈরি করা হচ্ছে, তাহলে মানতে হবে দে আর সাকসেসফুল। ক্লিন জব। আচ্ছা, ওই দুটো ছেলের স্কেচের কি হলো? হচ্ছে স্যার, আসলে ওই প্রতিবেশী দুজন খুবই বয়স্ক, ঠিকভাবে মনে করতে পারছেন না, ফলে ডেসক্রিপশন ভুলভাল হচ্ছে। স্কেচ আর্টিস্ট 3 দিন ধরে ওদের সঙ্গেই রয়েছে। একটা কাজ করো, ওই আর্টিস্টকে এখানে ডেকে পাঠাও। আর ওই দুজন প্রতিবেশীকেও এখানে ডাকবো? ইয়েস, ওদের চেহারার আভাস পাওয়াটা খুব জরুরি। স্যার, ওই দুজনে না টুপি পরেছিল, টুপি। হ্যাঁ, দেখুন, আপনি 3 দিন ধরে শুধু টুপির কথাই বলে চলেছেন। ওদের চোখ মুখের ব্যাপারে একটু বলুন না। টুপিতে কোনো সাহায্য হবে না। নাকটা কেমন ছিল, চোখ দুটো কেমন? আরে নবীন বাবু কোথায়? স্যার, আমি এদের অত ভালো করে দেখতে পাইনি, কারণ আমি অনেক দূরে ছিলাম। তবে হ্যাঁ স্যার, ওরা দুজন এরকমই ক্যাপ পরেছিল।
স্যার কোনো হিস্ট্রি শিটার বা ওয়ান্টেড ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে না। বোধহয় ফার্স্ট টাইম ক্রিমিনাল। স্যার এরা নতুন, না হলে বাইরের ছেলে, অনেকটাই বাইরের, মানে মুম্বাই থানে পুনের থেকেও বাইরে। মার্কেটে কোনো সুপারির খবর? স্যার আজকাল আপনার জন্য সুপারি অনেক কম হয়ে গেছে, কিন্তু হ্যাঁ স্যার, যদি এক একটাও বেরোয় না তাহলে খবর একদম বিদ্যুতের মতো চমকায়। ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে স্যার। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এটা ছোটখাটো চুরি বা অ্যাক্সিডেন্টাল মার্ডারের কেস নয়। এক দু সপ্তাহের মধ্যে কেসটা ধামাচাপা পড়বে, তারপর দেখা যাবে কি করব কি করব না। আমায় ফিরে যেতে হবে বাবা। মা, আমাকেও ফিরে যেতে হবে। লন্ডন থেকে বারবার ফোন করছে, অফিসে খুব কাজের চাপ রয়েছে। অনিল, সুনিতা, সমীর, তোরা নিজেদের খেয়াল রাখিস। ইয়েস মম। আমি গোমসকে বলে দিয়েছি যে পুলিশ ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট আমাদের টাইম টু টাইম যেন দেয়। নট ব্যাড, অ্যাকচুয়ালি ফটোগুলো ভালো। হ্যাঁ, আর আমি আমার কাজের পুরো প্রোফাইলটা এই ফটোগ্রাফির পেছনে প্রিন্ট করে Good. দিয়েছি। ওকে, আমি এটা করতে চাই। রোল, রোলিং অ্যাকশন। Got it. Okay. স্যার এগুলো সব নর্মাল কল যেগুলো নবীন বাত্রা করেছিলেন বা এসছিল 16ই সেপ্টেম্বর 2012-তে। আমি ক্রস চেক করিয়েছি সব। আর এই যেটা ইয়েলো কালার দিয়ে মার্ক করা 16ই সেপ্টেম্বর ইনকামিং কল। স্যার এই একটাই কল কেবলমাত্র ল্যান্ডলাইন থেকে এসছে, বরিবালির কোনো পিসিও থেকে। হ্যালো নবীন বাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। ভাই আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি, আবার কালকে আসবো। 16ই সেপ্টেম্বর মানে মার্ডারের আগের দিন। স্যার ষোলোই সেপ্টেম্বর দুপুর 12:30টায় ফোন করা হয়েছে। স্যার আজ যদি কেউ দোকানে আসতো হয়তো 50% চেহারা তার বলতে পারতাম, কিন্তু 16ই সেপ্টেম্বর সরি স্যার, আমি বলতে পারবো না। স্যার হতে পারে কেউ ভুল করে নাম্বার ডায়াল করেছে, বা হতে পারে খারাপ উদ্দেশ্যে করা এই কলটা সঠিক নাম্বারই করা হয়েছে। মিস্টার গোমসকে পুলিশ স্টেশনে ডাকো। ওকে, অলরাইট, ঠিক আছে, আমি আসছি। মিস্টার নবীন বাত্রা আপনাকে কখনো কুরিয়ারের ব্যাপারে কিছু বলেছিল? না স্যার, আসলে মিস্টার নবীন তো সবসময় কোরিয়ার নিজের হয় অফিসে আনাতেন, না হলে বাড়িতে। স্টুডিওতে তো কখনো নয়, হয়তো প্রাইভেট কিছু ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি ওনার স্টুডিওতে যে কুরিয়ারটা এসেছিল তাতে ছোট ছোট কার ছিল, টয়েস কার। কার্ডস? আর ওই রকম কার আমি ওনার ডেস্কেও দেখেছিলাম। কোনো কানেকশন? আপনার কোনো আইডিয়া আছে মিস্টার বাত্রা এইরকম কার কোথা থেকে কিনতেন? নবীন স্যারের মিনিয়েচার কার সংগ্রহ করা একটা শখ ছিল স্যার, আর উনি সব জায়গা থেকে নিজেই কিনতেন। এরম কোনো কুরিয়ার তো উনি অফিসেও আনাননি কখনো। স্টুডিওতে আমি জানি না স্যার। ওকে মিস্টার গোমস। থ্যাংক ইউ স্যার। কদম স্যার ওই দুজন খুনি কুরিয়ারের ছেলের বেশ ধরে 1:45 নাগাদ মিস্টার বাত্রা স্টুডিওয়ে এসেছিল, যখন কম্পিউটার ইঞ্জিনিয়ার গৌরব ওখানে ছিল। সেই কারণেই ওরা প্রথমবার ফিরে যায়। আর তারপর যখন 1:30টার সময় গৌরব ওখান থেকে বেরোয়, তখন কুরিয়ারের ছেলেগুলো আবার এলো, যখন মিস্টার বাত্রা স্টুডিওয় একা, আর ওই দুজন ওনার ওপর হামলা করলো।
তার মানে ওদের সঙ্গে আরো একজন ছিল। হ্যাঁ স্যার, ওটা টিপারই হবে যে তাদের দুজনকে খবর দিয়েছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে। কারেক্ট। সেই জন্য প্রথমবার যখন এসেছিল তখন ওদের ফিরে যেতে হয়, আর যখন দ্বিতীয়বার এলো তখন সফল হলো। স্যার আমি ওখানে 12:45 নাগাদ গিয়েছিলাম আর ওই 1:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। গৌরব, তুমি বলেছিলে যে যখন তুমি ওই বিল্ডিং থেকে বেরোলে তুমি বাইরে একজনকে দেখেছিলে, তোমার দিকে তাকিয়েছিল, তোমার অদ্ভুত লেগেছিল। হ্যাঁ স্যার, বলেছিলাম। সে কোথায় দাঁড়িয়েছিল? স্যার বিল্ডিংয়ের গেটের ঠিক সামনে। গৌরব, মনে করো এটাই সেই বাড়ি যেখান থেকে তুমি বেরিয়েছিলে। হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের গেট, আর এটার রাস্তা। আর এই রাস্তায় যে ছেলেটা তোমায় দেখছিল ও এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছিল? স্যার বিল্ডিংয়ের গেটের সামনে রোডে একটা গাড়ি ছিল, তার পাশেই। থ্যাংক ইউ, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। কদম স্যার, আমি শিওর এই তৃতীয় ছেলেটি স্পটার, যে বিল্ডিংয়ের বাইরে নজর রাখছিল। যেই গৌরবকে বিল্ডিংয়ের বাইরে বেরোতে দেখলো অমনি নিজের সাথীদের ইনফর্ম করলো আর তারা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। হামলাকারীরা একটা মজবুত প্ল্যান বানিয়েছিল ঠিকই, কিন্তু পুলিশ ধীরে ধীরে সেই প্ল্যানের নকশাটা ধরে ফেলে। পুলিশ অন্ধকারে হাতরে প্রমাণ জোগাড় করছিল, পিছন দিকে হেঁটে সেই ধাপগুলিকে বোঝার চেষ্টা করছিল এটা জানার যে এত বিস্তারিতভাবে প্ল্যানিং কি করে হয়েছিল আর হলোই বা কেন। কমিউনিকেশন ছাড়া কোনো কাজই কিন্তু সফল হয় না। একজন নজরদার ছিল আর দুজন খুনি। এই তিনজনের মধ্যে কথার আদান প্রদান কি করে হচ্ছিল? নিশ্চয়ই মোবাইলে। হ্যাঁ, ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। স্যার ফোন কলের ডিটেলস কেসটা সলভ করতে সাহায্য করবে। এই কলোনির আশপাশের সমস্ত টাওয়ারের কল ডিটেল বার করো। 11টা থেকে 2টোর মধ্যে 17ই সেপ্টেম্বর ইনকামিং আর আউটগোয়িং দুটোরই হয়ে যাবে স্যার। সমস্ত সেলফোন নাম্বারগুলো ট্যালি করো, কারণ হতে পারে এর মধ্যে কোনো একটি নাম্বার মিস্টার নবীনের কল লিস্ট কিংবা কন্ট্যাক্ট লিস্টের সঙ্গে ম্যাচ করে গেল। কারণ যদি এই মার্ডার প্ল্যান মার্ডার হয় তাহলে খুনি আর ভিকটিমের মধ্যে কিছু তো কমন থাকবে। মেবি একটা কমন ফোন নাম্বার। স্যার কানেকশন পেয়ে গেছি। 6-7 স্যার 17ই সেপ্টেম্বর 1টার সময় এই নাম্বার থেকে এই নাম্বারে কল করা হয়েছে। দুজনে LIC কলোনির। হ্যাঁ, ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। এটা নবীন বাত্রার সঙ্গে কি কানেকশন? স্যার এই নাম্বারটা 4476767767। এই নাম্বার থেকে আরেকটা কল করা হয়েছে 16ই সেপ্টেম্বরে 444555664 12টা বেজে 20 মিনিটে। 12টা বেজে 20 মিনিট? হ্যাঁ, নবীন বাত্রাকে PCO থেকে যে ফোনটা এসেছিল তার ঠিক 10 মিনিট আগে। হ্যালো নবীন বাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। ভাই আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি। এই সমস্ত নাম্বারের ওই কেসের সঙ্গে কি সম্পর্ক? স্যার এটাই সেই নাম্বার যেটা থেকে 16ই সেপ্টেম্বর 12টা 20 মিনিটে ফোন করা হয়েছিল এই নাম্বার। মিস্টার নবীনের বাড়িতে তো তালা লাগানো, আর এই নাম্বারটা নবীন বাত্রার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে। এই নম্বরটা কার? আমরা তাকে চিনি? তাকে কোয়েশ্চেন করা হয়েছে? হ্যাঁ স্যার, কবিতা শর্মা, স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। কবিতা শর্মা, যাকে তুমি ইন্টারোগেট করেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো কবিতা, মিস্টার নবীনের বাড়িতে তো তালা লাগানো। কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন।
আসবেন উনি। একটা কাজ করো, নাম্বারটা দিয়ে দাও, একবার কল করে জেনে নিই। আরে তাহলে উনি সন্দেহ করবেন। আরে কিচ্ছু হবে না, পিসিও থেকে করবো। আর কবিতা শর্মা এই নাম্বারটায় ফোন করে 17 সেপ্টেম্বরে 1:45 17 সেপ্টেম্বর 1:45। মানে এই কলটা তখন করা হয়েছিল যখন ওই ছেলে দুটো মিস্টার বাত্রা স্টুডিওতে ঢুকেছিল। হ্যাঁ, না না, ওরা এখনো বাইরে আসেনি, এখনো কাজ চলছে ভেতরে। কাজ শেষ হয়ে গেলে তোরা ওখান থেকে বেরোনোর পর আমাকে অবশ্যই ফোন করবি। ওকে। সেদিনই 2:15 সময় কবিতাকে ফোন করা হয়েছিল এই নাম্বার থেকে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কবিতা শর্মাকে ধরবো না, প্রথমে এই দুটো নাম্বারকে খোঁজ করব, এদের ডিটেলসগুলো নেব, তখনই বুঝতে পারবো তৃতীয় জন কে। স্যার, কাউকে কিচ্ছু জানাবে না, চুপচাপ পুরো টিমটাকে ধরতে হবে। কবিতা শর্মা একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস, নবীন বাত্রা যার পোর্টফোলিও বানিয়েছিল, আর এখন সে তারই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত। ওই তিনজন যুবক যারা এই মার্ডারটা এক্সিকিউট করেছিল তাদের চিহ্নিতকরণ আর তাদের মোটিভ তখনও জানা যায়নি, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনের সঠিক পথ ধরে ফেলেছিল। এক সপ্তাহের দৌড়ঝাঁপের পর ফাইনালি এই কেসের সমাধান হতে চলেছিল। স্যার, এই নাম্বার থেকে কবিতা শর্মাকে ফোন করা হয়েছিল 16 সেপ্টেম্বর 12:20 আর 17 তারিখ মার্ডারের পরে। এই নাম্বারটা কোনো প্রণয় ঘোষের। কবিতা শর্মা এই নাম্বারটা ফোন করে 17 সেপ্টেম্বর 1:45। এই নাম্বারটা কোনো সতীশ শর্মার। স্যার, এটা একটা নতুন নাম্বার, প্রণয় ঘোষের সেলফোন লিস্ট থেকে পেয়েছি। অনেক ফোনই গেছে এবং এসছে এই নাম্বারটা থেকে 16 আর 17 সেপ্টেম্বরে। এই নাম্বারটা চিরাগ গাউড়ের। স্যার, আরেকটা কথা, এই চিরাগ গাউড়ে যে না, তার একটা হিস্ট্রি আছে, 2-4টে চুরি ডাকাতি করেছে, দাদার পুলিশ স্টেশনে এন্ট্রিও রয়েছে। আর এই দুটো ছেলে সতীশ আর প্রণয়, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। সতীশ কবিতা শর্মার ছোট ভাই, আর এই প্রণয় হোটেল লাইনে রয়েছে, ক্যাটারিংয়ে ডিপ্লোমা করেছে আর অনেক হোটেলে সার্ভিস করেছে। এরা সবাই ওয়ার্ল্ডের অধিবাসী। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লোয়ার মিডল ক্লাস। প্রণয়ের ফাদার একটা মাল্টিনেশনাল কোম্পানির মেকানিক। কবিতার তার বোন টিভি সিরিয়ালে এক্সট্রার কাজ করে, আর চিরাগের বাবা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে, ড্রাইভার। এই চারজন এখন মুম্বাইতে আছে? হ্যাঁ স্যার, একজন হাবিলদার ওদের উপর নজর রাখছে। আজ রাতে এই চারজনকে আমরা চুপচাপ তুলে নেব। আমরা এটা তো বুঝতে পেরেছি যে এরাই খুনটা করেছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে এরা খুনটা নিজেরা করেছে না কাউকে দিয়ে করিয়েছে। তাই আজ রাতে চুপচাপ তুলে নেব। আসছি রে বাবা, আসছি। হ্যাঁ বলুন। কবিতা আর সতীশ বাড়িতে আছে? আপনারা কি? পুলিশ। প্রণয় ঘোষ? হ্যাঁ, চল। আরে আমার কথা শোন, চল। চিরাগ? হ্যাঁ আমি, চল।
16 আর 17 সেপ্টেম্বর তোমরা ফোনে যা যা কথা বলেছ পুরো কল রেকর্ডস আমাদের কাছে আছে। তোমরা যেখানেই গেছো সমস্ত ডিটেল রয়েছে। সতীশ শর্মা, তুমি 17 সেপ্টেম্বর কিংস্টন অ্যাপার্টমেন্টের সামনে নজরদারি করছিলে। কিংস্টন অ্যাপার্টমেন্ট, যেখানে মিস্টার নবীন বাত্রার স্টুডিও। আর তোমরা, প্রণয় আর চিরাগ, তোমরা দুজন 17 সেপ্টেম্বরে মিস্টার নবীন বাত্রার স্টুডিওতে গিয়েছিলে। প্রথমে লুটপাট করলে, তারপর ওনাকে খুন করলে। মিস কবিতা শর্মা, আপনার কথায় কোনো কথা বলবেন না। পুরো ঘটনা আমরা জানি। আমরা শুধু এটাই জানতে চাইছি, এই খুনটা তোমরা 4 জনে করেছো নাকি কেউ তোমাদের দিয়ে করিয়েছে? তোমাদের পিছনে আর কে রয়েছে? সত্যি কথা বলো। সত্যি ছাড়া অন্য কিছু বলার চেষ্টাও করবে না, নালে মেরে হাড় গুঁড়িয়ে দেব। এই নাও, থ্যাংক ইউ স্যার। তোমার প্রিন্টগুলো কালকেই তৈরি হয়ে যাবে। আমি মিস্টার নবীনের ব্যাপারে একজন কলিগের থেকে শুনেছিলাম। আমি জানতে পারলাম যে উনি পোর্টফোলিও বানাতে পয়সা নেন না, বরং মডেলের পোজের জন্য উনি টাকা দেন। সেই সময় আমি ভাবলাম এটা তো সোনায় সোহাগা। নবীন বাত্রাকে মারার জন্য তোমায় টাকা কে দিয়েছিল? একটার পর একটা ভুল করেই চলেছি। আরে ধার দেনায় ডুবে গেছি আমি। 50,000 টাকা ধার হয়ে রয়েছে মার্কেটে। তাহলে এখন এখন কি করে লোন মেটাবে? কিচ্ছু জানি না। তুমি হেল্প করবে? আরে আমি কি করে হেল্প করব? আমার কাছে তো কিচ্ছু নেই। আরে তোমার ওই বুড়োটা আছে না, ফটোগ্রাফার, তুমি তো বলছিলে যে ও নাকি পোস্ট দেওয়ার জন্য টাকা দেয়। তো ট্রাই তো করো। না, মানে আমি বলতে চাইছি যে আরে জিজ্ঞেস তো করো না। দেখো, ও যদি একবারের জন্য 5,000 টাকা দেয়, 50,000 টাকা দেওয়া কোনো বড় ব্যাপার নয়। প্লিজ প্লিজ কবিতা, একবার চেষ্টা তো করো। কবিতা, তুমি একটা কথা সবসময় মনে রাখবে, তুমি একদিন খুব বড় অ্যাক্ট্রেস হবে। এই নাও। আমার সাহস হচ্ছিল না নবীন স্যারের কাছ থেকে টাকা চাওয়ার, তাই জন্য আমি প্রণয়কে বলে দিলাম এটা হতে পারে না। চলো, কোনো ব্যাপার না। তুমি টাকা চাইতে পারবে না তো, কিন্তু আমরা টাকা নিতে তো পারি। তার মানে ও টাকা ওই কাপবোর্ডে রাখে না? আর তুমি বলছিলে যে ও দুপুরবেলা বাড়িতে একা থাকে, তাই তো? হ্যাঁ, তো চুরি? হ্যাঁ, চুরি। প্রণয়, তুমি দেখো, আমি একজন এক্সপার্টকে চিনি, তুমি চিন্তা করো না। সে তো বাঁহাতের কাজ। কাজের লোক সকালে আসে অথবা বিকেলে আসে। আর কেউ? হ্যাঁ, দুদলেও সকালে আসে। মানে দুপুরবেলা আমাদের জন্য একদম ঠিক সময়। ওই সময় ও পুরো ফাঁকা থাকে, একদম একা। যদি কোনো ফটোশুট না হয় তাহলেই উনি একলা থাকবেন। আমরা সেরকম দিন দেখে যাব যেদিন ও দুপুরে পুরো একা থাকবে। আর তুই বলছিলিস না ওই বিল্ডিং এ ওয়াচম্যানও নেই? আমি তো আজ অব্দি দেখিনি। আরে আমরা তো নজর রাখবো বিল্ডিং এ। কিন্তু কি করে?
প্ল্যান খালি চুরিরই ছিল। আরে এই রুমালটা কি জন্য? বোঝার চেষ্টা কর ভাই, আমরা ওখানে যাচ্ছি ওর মাল সাফ করতে। ও নিশ্চয়ই আমাদের আরতি করবে না, বেশি বাড়াবাড়ি করলে। তাই জন্য আমাদের একটু রেডি থাকতে হবে। কি জন্য রেডি থাকবো? তোর টাকা চাই তো? চাই না চাই না। চাই মানে আইডিয়াটা তো আমারই। সেটা তুই আমাকে সেটা করতে পারবি? আরে কিন্তু আমি চুপ চুপ, আমার কথা শোন। এই লাইনে যখন তখন যা কিছু হতে পারে, অতএব আমাদের সবসময় রেডি থাকতে হবে, বুঝলি? প্রণয় আমাকে মার্ডার করার ব্যাপারে কিচ্ছু বলেননি স্যার। স্যার মার্ডার করার কোনো প্ল্যানই ছিল না। তাহলে প্ল্যানটা কি ছিল? আরে তোমরা আমার ভাইকে মাঝখানে কেন আনছো? দেখ কবিতা, আমরা ওখান থেকে একবার খালি হাতে ফিরে এসেছি। হ্যাঁ, যদি বারবার যাই না, আমরা সাট করে ধরা পড়ে যাব। এইবার প্ল্যান ফেল করলে চলবে না। আরে কিন্তু আমার ভাই কেন? ও তো কিছুই করতে পারে না। আমি জানি কিছু পারে না, সেই জন্য খালি ওয়াচ করার ডিউটিটা দিচ্ছি ওকে। ওকে কোনো চুরি করতে হবে না, ওই বুড়ের ওপর নজর রাখবে আর আমাদের খবর দেবে। স্যার আমরা বুঝতে পারিনি মিস্টার বাত্রা কখন মারা গেছে, আর আমরা শুধু ওনাকে বাঁধতে চেয়েছিলাম। কিন্তু কি করছো? এই তোমরা কে? ঠিক আছো? বাঁচাও! আরে মুখ বন্ধ কর, চুপ কর বুড়ো। স্যার একটু ছটফট করবে সেই আন্দাজটা ছিল আমার, কিন্তু ও এত চিৎকার করতে শুরু করলো যে আমাদের ওর মুখটা বন্ধ করা খুব জরুরি হয়ে পড়লো। স্যার আমরা সত্যি বুঝতে পারিনি ওই রুমালটার জন্য নবীন স্যারের দম বন্ধ হয়ে যাচ্ছিল। বুঝতে পারিনি উনি কখন মারা গেলেন। আরে এ তো মরে গেল। কবিতা, আরে বিশ্বাস কর, আমাদের মারার প্ল্যান ছিল না। কিন্তু মেরে তো ফেললে না? মেরে ফেলেনি, ও মরে গেছে। আর তুমি আমার বেচারা ভাইকেও এই মার্ডার কেসে ফাঁসিয়ে দিলে। আরে কি মার্ডার করছো? আরে ভুল হয়ে গেছে। মিথ্যে কথা বলো না প্রণয়। তুমি আর চিরাগ নবীন স্যারকে মারার আগে থেকে প্ল্যান করেছিলে না? তুমি আমাকে মিথ্যে বললে, আমার ভাইকেও মিথ্যে বললে। 50,000 টাকার জন্যে তোমরা একটা মানুষকে মেরে ফেললে। মাত্র 50,000-এর জন্যে। এটাই একটা মানুষের জীবনের দাম তোমাদের কাছে? তোমরা 65 বছরের একটা বৃদ্ধর জীবন তো নিয়ে নিলে, সেই সঙ্গে নিজেদের জীবনটাও বরবাদ করলে। এখন তোমরা সবাই জেলে পচে মরবে প্রত্যেকে। নিয়ে যাও এদের। চলো। কি ওরা শুধু 50,000-এর জন্য নবীনকে মেরে ফেললো? হ্যাঁ ম্যাডাম, আমিও শুনেছি ওরা এরকমই স্টেটমেন্ট পুলিশকেও দিয়েছে। ওই মেয়েটা যাকে পোস্ট দেওয়ার জন্য নবীন টাকা দিত। ম্যাডাম আমি অনেকবার স্যারকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সবার সামনে আপনি উদার হবেন না। এখন দেখলেন তো, অল্প কটা টাকার জন্য এত বড় মূল্য দিতে হবে আমাদের কখনো ভাবতে পারিনি। এই বাক্সের ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। এর সাথে মার্ডারের কোনো সম্পর্কই নেই। এনিওয়েজ, কারোর পার্সোনাল লাইফের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। থাকতে পারে কোনো ঘটনা। একজন 65 বছরের হাসি খুশি মানুষ, উনি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি যে স্ট্রাগলিং অ্যাক্ট্রেসকে উনি উদারতার সঙ্গে টাকা দিয়েছিলেন, সেই মেয়েটি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে ওনাকেই লুট করার প্ল্যান করবে। আর এই লুটের প্ল্যানে তিনি নিজের জীবনটাও হারিয়ে বসবেন। হাতাহাতি আর হত্যা করা হয় মাত্র 50,000 টাকার জন্যে আর নবীন বাত্রার ক্যামেরার জন্যে। ক্যামেরা চিরাগের বাড়ি থেকে উদ্ধার করা হয়, আর কিছু টাকা প্রণয়ের বাড়ি থেকে। কবিতা, সতীশ আর প্রণয়ের পরিবার নিজেদের সন্তানদের করা মারাত্মক অপরাধের কারণে লজ্জিত হয়েছেন ঠিকই, কিন্তু শকও পেয়েছেন। চিরাগের বাড়ির লোক চিরাগের ক্রিমিনাল বুদ্ধি সম্পর্কে জানতেন,
কয়েকবার ছোটখাটো অপরাধের জন্য ওরা চিরাগকে জামানত করিয়েছিলেন। 2011-2012 এই 2 বছরে মুম্বাইতে সিনিয়র সিটিজেনদের উপর হামলার ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। এটা অনুমান করা খুবই কঠিন যে কার প্রয়োজন কখন লোভে পরিণত হবে, আর লোভই হলো অপরাধের মূল। প্রয়োজন থেকে লোভ আর লোভ থেকে অপরাধের প্রবণতা আজকাল আগুনের মতো ছড়িয়ে পড়ছে, জীবনের অংশ হয়ে উঠছে। কিন্তু কাকে দোষ দেবেন? যে কোনো টিভি নিউজ চ্যানেল অন করে দেখুন, যারা আইন তৈরি করে মানুষের পরিষেবা প্রদানকারীরাই আলাদা আলাদা রকমের ভয়ঙ্কর লুঠে মেতে রয়েছে। স্ক্যাম আর দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রায় মুখ ফিরিয়ে নেয়, নয়তোবা মৌনব্রত ধারণ করে বসে থাকে। একটা সময় ছিল যখন এই ধরনের কেস সমস্ত জনতার মধ্যে কৌতূহল জাগাতো, আর এখন যখনই খবর আসে কোনো সিনিয়র সিটিজেনের খুন হয়েছে, খুব ক্যাজুয়ালি আমাদের মুখ থেকে বেরিয়ে যায়, আরে ভাই আরো একটা কাণ্ড। এমন কতদিন চলবে? পুলিশ তো নিজেদের কাজ করে চলেছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের উপর চলতে থাকা হামলা বন্ধ করার জন্য আমাদেরও সবাইকে সজাগ থাকতে হবে।